করবো। জি ম্যাম, শুরু করেন। হ্যাঁ অনেক, হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানেও নেপালেও? বৃষ্টি হচ্ছে? জি ম্যাম, অনেক হচ্ছে বৃষ্টি। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম অনেক। ম্যাম, আজকে একটু তাড়াতাড়ি শেষ করবেন, আমি শুধু এক আবারে প্যাক নিছি তো, ডাটা হ্যাঁ প্যাক হ্যাঁ, শেষ হয়েছে তো, একটু আজকে আচ্ছা আচ্ছা, আমিও তাড়াতাড়ি। আজকে তাড়াতাড়ি শেষ করব। হ্যাঁ আমারও একটু সমস্যা আছে, তাড়াতাড়ি শেষ করব। থ্যাংক ইউ তোমরা ম্যাম। সবাই শুনতেছো? বেশি আর তো আসেনি স্টুডেন্ট, 30। ম্যাম আপনি কি ওয়াইফাই কারিয়ার, চালান নাকি ইয়া দিয়ে চালান, এফবি দিয়ে? হ্যাঁ ওয়াইফাই দিয়ে ওয়াইফাই এখানে অনেক প্রবলেম হচ্ছে বুঝছো, আমি এখন ওই মোবাইল থেকে চালাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, শুরু করেন তাহলে। কেন? না ম্যাম, তাই বললাম, ওই যে নেটের প্রবলেম হয় তো, দেখা যায় যে আমাদের সবারই হয়, আপনারও হয়, এই জন্য বললাম। ওয়াইফাই তো আরো সমস্যা, ওদের তো ওয়াইফাই একেবারে অন্যরকম ব্যবসা শুরু করছে। একজনের থেকে আরেকজনের সাপ্লাই দেয়, এটা করে সেটা করে। এখন এখানে সৈয়দপুরে কি জানি একটা প্রবলেম হয়েছে, সমস্যা। ও ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তো আমার কি অনেক প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, আমারটা দেখতে না পারো না, না শুনতে ম্যাম, পারো না? শুনতে পাচ্ছি, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বলেন। আর আমি ভিডিওতে আসতেছি না, আমার বাসায় বাচ্চাদের প্রবলেম, তো আমি যখন তখন উঠে যেতে হয়, আর আমি হচ্ছে ওই জন্য ভিডিওটা অফ আছে আমার। হ্যাঁ ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা কি পড়বো? মনোক্লোনাল অ্যান্টিবডি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে জি ম্যাম, পাচ্ছি। ক্লিয়ার আচ্ছা, দেখতে পাচ্ছি। আজকে আজকে আমরা পড়বো মনোক্লোনাল অ্যান্টিবডি আর হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি কিভাবে তৈরি করা হয়, কি কাজে লাগে, আমরা এটা আজকে পড়বো। হ্যাঁ, মনোক্লোনাল অ্যান্টিবডি এটা হচ্ছে সায়েন্টিস্ট, 3-4 জন সায়েন্টিস্ট মিলে এটা আবিষ্কার করছে। একটা হচ্ছে নিলস জার্ম, NEILS, নিলস জার্ন, JERNE, নিলস জার্ন, জর্জি কোহেলার এন্ড সিজার মাইলস্টেইন। এই 3টা সায়েন্টিস্ট 1975 সালে এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা আবিষ্কার করছে। মনোক্লোনাল অ্যান্টিবডি আবিষ্কার করার কারণে এদেরকে হচ্ছে নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, এই 3 জনকে। মনোক্লোনাল অ্যান্টিবডি কিসে ইউজ করা হয়, কিভাবে করা হয়, এখন আমি একটু করে বলছি। হ্যাঁ, আচ্ছা, আসুন। এটা সাধারণত কি, যে কোনো ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে, মনোক্লোনাল অ্যান্টিবডির ইউজ করা হয় ডিজিজ ডায়াগনোসিসের করার ক্ষেত্রে। এখন এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা কিভাবে প্রোডাকশন করা হয় সেটা আমরা একটু দেখি। মনোক্লোনাল অ্যান্টিবডি কিভাবে প্রোডাকশন করা হয় সেটা আমরা দেখি। সরাসরি ঢুকতে পারো না তোমরা, এখানে যে ওয়েটিং এর 20 দেখায় যে। আচ্ছা ঠিক আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা কিভাবে প্রোডাকশন করব এটা দেখি। একটা ছবিতে র্যাট র্যাট দেখতে পাচ্ছ না, একটা র্যাট বা মাউস চাই বলি। মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে হলে মাউসই লাগবে। A mouse, firstly কি করা হয়েছে, a mouse is injected with a specific antigen that will induce antibodies against the antigen. প্রথমে কি করা হয়েছে, একটা মাউসকে দেখো ইনজেকশন দিয়ে অ্যান্টিজেনটা তার শরীরের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। যখন শরীরে অ্যান্টিজেন দেওয়া হবে তখন এটা কি করবে, এই অ্যান্টিজেনটা বডিতে কি করবে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তাহলে এট ফার্স্ট কি করা হলো, এ মাউস ইজ ইনজেক্টেড উইথ এ স্পেসিফিক অ্যান্টিজেন দ্যাট উইল ইনডিউস অ্যান্টিবডি এগেইনস্ট দ্য অ্যান্টিজেন। একটা মাউসকে একটা স্পেসিফিক অ্যান্টিজেন তার শরীরের মধ্যে যখন দেওয়া হলো তখন অ্যান্টিজেনের এগেইনস্টে বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন করা হবে। এরপরে কি করা হবে, এই মাউসটাকে মেরে ফেলে তার শরীর থেকে তার স্প্লিনটাকে কালেক্ট করা হবে। দেন কি করা হলো, the spleen of the mouse is removed and homogenized into a cell suspension, and the suspension include B cell that produce antibodies against the injected antigen. যখন স্প্লিনটা সেপারেট করা হলো মাউস থেকে, নিয়ে একটা সাসপেনশন করা হলো, মনে করো গ্রাইন্ডিং করা হলো স্প্লিন সেলটাকে। স্প্লিনের মধ্যে কি আছে, স্প্লিনের মধ্যে যে অ্যান্টিজেনটা ইন্ট্রোডিউস করা ছিল তার এগেইনস্টে অ্যান্টিবডি আছে। এখন কি করলো, এই ইনজেক্টেড অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করা হলো, সেটা মাউসের স্প্লিনের সাসপেনশনের মধ্যে আছে। দেন 3 নম্বর স্টেপে কি করা হলো, দ্য স্প্লিন সেলস আর দেন মিক্সড উইথ মায়োলোমাল সেল।
এরপরে কি হলো, মাইলোমা সেল কি জানো? মাইলোমা সেল হচ্ছে ক্যান্সারাস সেল, ক্যান্সারাস সেল, ক্যান্সার প্রডিউসিং সেল হচ্ছে মাইলোমা সেল। The spleen cells are then mixed with the myeloma cell that are capable of continuous growth in culture. এরপরে এই যে সাসপেনশন সেলগুলো নেওয়া হয়েছিল স্প্লিন সেলগুলা, সেটা আছে এখানে কি একটা মায়োলোমা সেলের কালচার তৈরি করা হয়েছে, সেটাও হচ্ছে বি সেল কন্টিনিউ। এই সেল মায়োলোমা সেলের সাথে স্প্লিন সেলগুলাকে একসাথে মিক্সড আপ করা হয়েছে। যখন মিক্সড আপ করা হয়েছে তখন কি হয়েছে, বলছে কি কন্টিনিউয়াস গ্রোথ ইন কালচার বাট হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি টু প্রডিউস অ্যান্টিবডি। এই মাইলোমা সেলগুলোকে কন্টিনিউ কালচার করতে করতে এমন অবস্থা করছে যেটা আছে কি বলছে যে অ্যান্টিবডি তৈরি করার ক্যাপাবিলিটি হারায় ফেলছে। কিন্তু যখন এই সেল মায়োলোমা সেলগুলা স্প্লিন সেলের সাথে একসাথে মিক্সড আপ করা হবে তখন সেটা হচ্ছে কি করবে, সাম অফ দ্য অ্যান্টিবডি প্রডিউসিং স্প্লিন সেলস এন্ড মায়োলোমা সেল ফিউজ টু ফর্ম এ হাইব্রিড সেল। মায়োলোমা সেল আর স্প্লিন সেল গুলা একসাথে মিক্সড আপ হয়ে একটা নতুন ধরনের সেল তৈরি করছে যেটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড সেল। স্প্লিন সেল আলাদা, মায়োলোমা সেল আলাদা, এই দুটা একসাথে ফিউজড হয়ে কি হয়েছে, হাইব্রিড সেল তৈরি করছে। These hybrid cells are now capable of growing continuously in culture while producing antibody. প্রথমে যে মায়োলোমা সেল গুলা ছিল এগুলো বি সেল, স্প্লিন সেল, সেটাও হচ্ছে সেল। এই দুটা সেল হচ্ছে একসাথে মিক্সড আপ করে হাইব্রিড সেল তৈরি করা হয়েছে যেটা হচ্ছে অ্যান্টিবডি প্রডিউসিং করার ক্যাপাবিলিটি রাখে। দেন কি করা হয়েছে, এই হাইব্রিড সেলগুলোকে কি করা হবে, দ্য মিক্সচার অফ দ্য সেল ইজ প্লেসড ইন এ সিলেক্টিভ মিডিয়া। এই হাইব্রিড সেলগুলোকে একটা সিলেক্টিভ মিডিয়ার মধ্যে রাখা হলো এন্ড দ্য হাইব্রিড সেল টু গ্রো আপ। এখন কি হবে, এই হাইব্রিড সেলগুলা কন্টিনিউয়াসলি গ্রো আপ হচ্ছে। হাইব্রিড সেলগুলা হচ্ছে একটা সিলেক্টিভ মিডিয়ার মধ্যে রাখা হয়েছে যেখানে হাইব্রিড সেলগুলা গ্রো আপ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে হাইব্রিড সেলগুলোর মধ্যে কিছু কিছু মায়োলোমা সেল আছে এবং কিছু কিছু স্প্লিন সেল আছে। এই দুইটা সেল ফিউজ আপ হয়ে হচ্ছে হাইব্রিড সেল তৈরি করতেছে। দেন কি হবে, হাইব্রিড সেল প্রলিফারেটেড ইনটু ক্লোনস কল্ড দ্য হাইব্রিডোমাস। যখন এই হাইব্রিড সেলগুলা থাকবে, এই হাইব্রিড সেলগুলা কি করবে, প্রলিফারেটেড হয়ে প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন মানে অনেক সংখ্যায় বাড়বে এবং বিভক্ত হইতে হতে নতুন ধরনের ক্লোনস তৈরি করবে। এই ক্লোন গুলাকে দিস হাইব্রিডোমাস আর স্ক্রিন ফ্রম প্রডিউস অফ দা ডিজায়ার অ্যান্টিবডি। এই হাইব্রিডোমাস সেল গুলাই কি করবে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তারপরে হচ্ছে কি হচ্ছে, দ্য সিলেক্টেড হাইব্রিডোমাস আর দেন কালচার টু প্রডিউস লার্জ কোয়ান্টিটি অফ মনোক্লোনাল অ্যান্টিবডিজ। হাইব্রিডোমাস সেলগুলা কি করবে, পরবর্তীতে তারা হচ্ছে অনেকগুলো অ্যান্টিবডি প্রোডাকশন করবে যেটাকে আমরা বলবো ডিজায়ার মনোক্লোনাল অ্যান্টিবডিজ। ঠিক আছে, তাহলে আবার একটু বলি এখানে কি কি পয়েন্ট আছে। এখানে আছে স্প্লিন সেল, আছে মায়োলোমাল সেল, হাইব্রিড সেল, হাইব্রিডোমাস সেল, দেন মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটা ডায়াগনস্টিক টুলস, মানে ডায়াগনোসিস একটা অন্যতম একটা কি বলবো অ্যান্টিবডি। ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়। তোমরা সরাসরি সবাই জয়েন করতে পারো না? জি ম্যাম, সরাসরি জয়েন করতে হচ্ছে। সমস্যা হচ্ছে কি তোমাদের? না ম্যাম, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে আমাদের কি লাগতেছে, একটা মাউস। এট ফার্স্ট এ মাউস ইজ ইনজেক্টেড উইথ এ স্পেসিফিক অ্যান্টিজেন। একটা মাউসকে প্রথমে একটা স্পেসিফিক অ্যান্টিজেন ইনজেক্ট করা হলো, তারপর যে অ্যান্টিজেনটা ইউনিট কি করবে, অ্যান্টিবডি করবে এগেইনস্ট দিস অ্যান্টিজেন। দেন দ্য স্প্লিন অফ দ্য মাউস ইজ রিমুভড এন্ড হোমোজেনাইজড ইনটু এ সেল সাসপেনশন। এরপর স্প্লিনটাকে তার কাছ থেকে কালেক্ট করে যখন স্প্লিন নিয়ে নিব তখন তার মাউস বেঁচে থাকবে না। মাউস, তারপরে র্যাট, গিনিপিগ, এগুলো কি, এগুলো হচ্ছে ল্যাবরেটরি এনিমেল বা এক্সপেরিমেন্টাল এনিমেল। এই জন্য এদেরকে এক্সপেরিমেন্টের খাতিরে এদেরকে মারতেই হবে। মানে যখন হচ্ছে র্যাট মাউসটাকে কিল করে তার স্প্লিনটা নিয়ে আসে সেল সাসপেনশন তৈরি করব। আবার এক জায়গায় কালচার করা আছে কি মায়োলোমাল সেল। মায়োলোমাল সেলটা কি এক ধরনের ক্যান্সারাস সেল। এই সেলটা হচ্ছে কি অ্যান্টিবডি প্রডিউসিং করতে পারে না। কিন্তু যখন এই স্প্লিন সেল আর মায়োলোমাল সেলকে একসাথে একটা হচ্ছে কালচার মিডিয়াতে রাখা হবে তখন তারা দুটো ফিউজড হয়ে কি করবে, হাইব্রিড সেল করবে। এই হাইব্রিড সেলটা কি অ্যান্টিবডি তৈরি করার ক্যাপাসিটি আছে। এখন এই হাইব্রিড সেলটাকে একটা সিলেক্টিভ কালচার মিডিয়ার মধ্যে যখন রেখে দিব, গ্রো করব, তখন এই হাইব্রিড সেলগুলা কি করবে, প্রলিফারেটেড হয়ে এবং ডিফারেন্সিয়েটেড হয়ে অনেকগুলা হাইব্রিডোমাস সেল তৈরি করবে। এই হাইব্রিডোমাস সেলগুলোর পরবর্তীতে কি করবে, ডিজায়ার মনোক্লোনাল অ্যান্টিবডি প্রডিউস করবে। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি কিভাবে প্রোডাকশন করা হয় সেটা আমরা দেখলাম, তাই না?
এখন মনোক্লোনাল অ্যান্টিবডি যদি ডেফিনেশন বলতে চাই তখন কি বলবো? মনোক্লোনাল অ্যান্টিবডিজ আর ল্যাবরেটরি প্রডিউসড মলিকিউলস। Monoclonal antibody are laboratory produced molecules engineered to serve as a substitute antibodies that can restore, enhance, or mimic the immune system's attack on cancer cells. তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডির কাজই হচ্ছে, প্রথমে কাজ হচ্ছে একটা ক্যান্সার সেলকে আইডেন্টিফাই করা। ক্যান্সারাস সেলকে আইডেন্টিফাই করাই হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডির কাজ, ক্যান্সারাস সেল। এখন কি বলছি আমি ডেফিনেশন? মনোক্লোনাল অ্যান্টিবডিজ আর ল্যাবরেটরি প্রডিউসড মলিকুলস। ল্যাবরেটরিতে প্রডিউস করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডিতে, যেটা কি করা হয় মলিকুলস, সেই মলিকুলসকে ইঞ্জিনিয়ার টু সার্ভ অ্যাজ এ সাবস্টিটিউট অ্যান্টিবডিজ that can restore, enhance, or mimic the immune system's attack on cancer cell. ক্যান্সার সেলকে অ্যাটাক করে হচ্ছে কি মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এটা কি করতে পারে? ইমিউনো সিস্টেম সেলগুলাকে তার কাজ ফাংশনটাকে বাড়াতেও পারে, কমাতেও পারে, অথবা তার ফাংশনটাকে রিস্টোর করেও রাখতে পারে। ঠিক আছে? মনোক্লোনাল অ্যান্টিবডি কি বলছি যে তিনজন সায়েন্টিস্ট মিলে আবিষ্কার করছে। এক কথায় যদি বলি মনোক্লোনাল অ্যান্টিবডি কি কাজ করতে লাগে, বলছে যে ইমিউনো হচ্ছে আরেকটা আছে গ্রাফট রিজেকশন। গ্রাফট রিজেকশন কি? মনে করো শরীরে এক জায়গায় কোনো প্রবলেম হয়েছে, কোনো স্কিনে কোনো সমস্যা হয়েছে, সেখান থেকে স্কিনটা ট্রান্সফার করে অন্য জায়গাকার স্কিন নিয়ে আসবো, বা অর্গান এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নিবে, এটাকে গ্রাফট রিজেকশন বলে। মানে যখন গ্রাফটিং করবে, এটা আমি নেক্সটে পড়াবো, হ্যাঁ। তাই বলছি যে ইমিউনো সাপ্রেশন টু ট্রিট, এই সমস্ত ক্ষেত্রেও মনোক্লোনাল অ্যান্টিবডি লাগে, যেমন অর্গান অর গ্রাফট রিজেকশন, ইলিমিনেশন সেল রেসপন্সিবল ফর গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ ফ্রম বোন মেরো। বোন মেরো ট্রান্সফার নাম শুনছো মনে হয়, বোন মেরো ট্রান্সফার করে। এই যে বোন মেরো ট্রান্সফার করতেও হচ্ছে কি মনোক্লোনাল অ্যান্টিবডি লাগে, বোন মেরো ট্রান্সফার। ঠিক আছে? ক্যান্সার ডায়াগনোসিস করতে মনোক্লোনাল অ্যান্টিবডি লাগে, ক্যান্সার। আবার কি এইডস, তারপর হচ্ছে কি হার্পিস, ক্লামাইডিয়া, এই সমস্ত ডিজিজ তো অনেক ক্রিটিক্যাল ডিজিজ। এই সমস্ত ডিজিজের ক্ষেত্রেও দেখা যায় যে মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করতেছে কিসের জন্য? অ্যান্টিজেনটাকে ডিটেকশন করা। ল্যাবরেটরি টেকনিক বললাম না, অ্যান্টিজেন ডিটেকশন করতে এই মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ হয়। ক্যান্সার ডায়াগনোসিস করতে এইডস, হার্পিস, ক্লামাইডিয়া, এই সমস্ত অ্যান্টিজেন ডিটেকশন করতেও মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ হয়। হ্যাঁ, কারণ সুবিধা কি? বলছে যে মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে কিছুটা ডাই অ্যাড করা থাকে। মনোক্লোনাল সাউন্ড তোমাদেরটা মিউট করো। মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে ডাই অ্যাটাচমেন্ট করা থাকে, সেই ডাইটার নাম হচ্ছে কি ফ্লুরোসেন্ট ডাই। ফ্লুরোসেন্ট ডাই, যেই ফ্লুরোসেন্ট ডাইটা অ্যাটাচ করা থাকার কারণে হয় কি, যখন ইভি লাইটটা পাস করা হয় তখন হচ্ছে একটা কালার ইমিট করে, যার কারণে সহজে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এটা ক্যান্সারাস সেল। তোমরা কি শুনতে পাচ্ছ না? তোমরা কি শুনতে পাচ্ছ না? জি ম্যাম, পাচ্ছি। মনোক্লোনাল অ্যান্টিবডি ডেফিনেশনটা একটু বললে ভালো হতো ম্যাডাম। আচ্ছা হ্যাঁ, বলবো। আচ্ছা, তা আমি কি বলছি, ক্যান্সারাস সেল ডায়াগনোসিস করতে এইডস, হার্পিস, ক্লামাইডিয়া এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয়, হাইব্রিডোমা টেকনোলজিটা ইউজ করা হয়। আর এটা কি বলছি যে মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে একটা ফ্লুরোসেন্ট ডাই অ্যাটাচ করা থাকে, যখন লাইট ইমিট করা হয় তখন একটা কালার দেখা যায়, যে কালারটা দিয়ে ইজিলি আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এটা অমুক ডিজিজের অ্যান্টিজেন। তোমাদেরকে একটা টেস্ট করাবো, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিক, ফ্লুরসফ্যাট, FAT, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিক, যেখানে কি ফ্লুরোসেন্ট ডাই ইউজ করা হয়। ফ্লুরোসেন্ট ডাই একটা বিশেষ ধরনের ডাই, যে ডাই মানে রং, যে ডাইটা দেওয়া থাকলে যখন লাইট ইমিট করা হয় বা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখা হয় তখন একটা কেমন ইয়োলিশ গ্রিন কালার অ্যাপিয়ার্স হয়। যে জন্য বলছে যে মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে যেহেতু ট্যাগ করা থাকে, যার ফলে হচ্ছে কি এটা সহজে বোঝা যায় যে হ্যাঁ অমুক ডিজিজের অ্যান্টিজেন আছে। ঠিক আছে? আসো, কি বলছো যে মনোক্লোনাল অ্যান্টিবডি আর ল্যাবরেটরি প্রডিউসড মলিকিউলস। মনোক্লোনাল অ্যান্টিবডি আর ল্যাবরেটরি
কি হলো, কিছু বলছো? কেউ কিছু ম্যাম বলবে? আজকে নেট খুব প্রবলেম করতেছে, একদমই শোনা যাচ্ছে না, মানে অনেক বাফারিং হচ্ছে, কথাগুলা কেটে কেটে আসতেছে ম্যাম। ছবিটা দেখতে পাচ্ছো তোমরা? জি ম্যাম, ছবি দেখা যাচ্ছে কিন্তু ম্যাম কথা অনেক বেশি কেটে কেটে আসতেছে, মানে একটা কথাও ভালোভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা, ছবিটা দেখতে পাচ্ছো? ছবিটা দেখো, ছবিটা দেখে পয়েন্টগুলো লিখে রাখো। আমি কি কি বলছি, কি কি বলছি ছবিটা যদি দেখা যায়, ছবি দেখে হেডলাইন গুলো লিখে রাখো। যেমন কি বলছি, আমার কথা না শুনলা, ডেফিনেশন শোনার দরকার নেই, ছবিটা দেখো, ছবিটা দেখে আমি বলি একটু হলেও বুঝতে পারবা। ডেফিনেশন থাক, ডেফিনেশন পরে লিখে পাঠাই দিব। কি বলছি, ছবিটা দেখো, ছবিতে কি কি কথা আছে, এই ছবিটা নেট থেকে সার্চ দিয়ে নিবা, ঠিক আছে? মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা হচ্ছে, আমি একটু বলি, ফিগার 18.2 এভাবে সার্চ দিবা। ফিগার 18.2 টর্টারার বইয়ের, এটা টর্টারা ফুঙ্কি কেস মাইক্রোবায়োলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন। ফিগার 18.2 দিয়ে যদি সার্চ দাও মনোক্লোনাল অ্যান্টিবডি, এই ফিগারটা চলে আসবে, ঠিক আছে? এই ফিগারটা যে বের করতে পারবে সে ইজিলি পড়তে পারবে। তাহলে এখানে কি কি আছে ইম্পর্টেন্ট কথা, এখানে আছে একটা মাউসকে অ্যান্টিজেন ইনজেকশন করা হয়েছে, স্প্লিনটাকে রিমুভ করা হয়েছে, স্প্লিনটাকে সাসপেনশন তৈরি করা হয়েছে, এই পাশে মায়োলোমাল সেল আছে, সাসপেনশনের সাথে মায়োলোমাল সেলের সাথে স্প্লিন সেলটাকে মিক্সড আপ করা হয়েছে, পরে নতুন একটা সেল হয়েছে যার নাম হাইব্রিড সেল। হাইব্রিড সেলগুলোকে একটা সিলেক্টিভ মিডিয়াতে কালচার করব, কালচার করার পরে হাইব্রিডোমা সেল হবে, হাইব্রিডোমা সেলগুলো কি করবে, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রডিউস করবে, এক কথায় শেষ। এখন মাইলোমাল সেল কি, মাইলোমাল সেল হচ্ছে ক্যান্সারাস সেল। এর মধ্যে বলছে যে হাইব্রিড, হ্যাঁ রোকেয়া শুনতেছো? জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। আছে না? এই ছবিটা সার্চ দিবা নেটে, ফিগার দিবা, লিখবা ফিগার 18.2 দিয়ে লিখবা মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এই ছবিটা চলে আসবে, হ্যাঁ? তারপরে পড়ে নিও, অনেক ইজি। আচ্ছা। করলেই হচ্ছে ম্যাডাম, কি বলছো? স্ক্রিনশট নিলেই হচ্ছে ম্যাডাম। আচ্ছা, তোমরাই তো এগুলো ভালো বুঝো, আমি অত বুঝি না। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, মনো যারা শুনতে পাচ্ছ একটু শুনো কষ্ট করে। মনোক্লোনাল অ্যান্টিবডিজ আর ল্যাবরেটরি প্রডিউসড মলিকুলস ইঞ্জিনিয়ার্ড টু সার্ভ অ্যাজ এ সাবস্টিটিউট অ্যান্টিবডিজ that can restore, enhance or mimic the immune system's attack on cancer cell। এগুলো হিউম্যানে বেশি পড়ানো হয়, আমাদের অত পড়ানো হয় না, তারপর একটু পড়ো, এটা লাগবে, ডেফিনেশনটাও খুঁজে পাবা, হ্যাঁ? আসো এখন আমি বলি, মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে কি, মনোক্লোনাল, মনো মানে কি, এক, তাই না? মনোক্লোনাল অ্যান্টিবডি, পলিক্লোনাল অ্যান্টিবডি। মনো মানে এক ধরনের অ্যান্টিবডি, পলিক্লোনাল মানে বহু ধরনের অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি আর পলিক্লোনাল অ্যান্টিবডি। পলিক্লোনাল অ্যান্টিবডি কি, এখন আমরা একটু পড়াই। ম্যাম মনোক্লোনালের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে হাইব্রিড সেল বা হাইব্রিডোমা সেল থেকে কি একটা করে অ্যান্টিবডি উৎপন্ন হবে নাকি অনেকগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখো না, প্রত্যেকটা একটা করে হাইব্রিডোমা সেল থেকে একটা করে ডিজায়ার হচ্ছে অ্যান্টিবডি প্রডিউসড হবে, হ্যাঁ? এই সেলগুলো তো সূক্ষ্ম সূক্ষ্ম সেল জি না? ম্যাম। হ্যাঁ হ্যাঁ, একটা মায়োলোমাল সেল আর একটা হচ্ছে স্প্লিন সেল মিক্সড হয়ে একটা হাইব্রিড সেল তৈরি করবে, আর একটা হাইব্রিড সেল থেকে অনেকগুলা হাইব্রিডোমা সেল হবে, একটা হাইব্রিড সেল অনেকগুলা হাইব্রিডোমা সেল তৈরি করতে পারে, এবং প্রত্যেকটা হাইব্রিডোমা সেল থেকে এক একটা করে অ্যান্টিবডি প্রডিউস হবে। এখানে চারটা দেওয়া আছে না রিয়াজুল, চারটা দেওয়া জি ম্যাম। আছে না, চারটা হচ্ছে চারটা অ্যান্টিবডি প্রোডাকশন করবে, হ্যাঁ? কিন্তু হাইব্রিড সেল একটা, একটা হাইব্রিড সেল অনেকগুলো হাইব্রিডোমাস তৈরি করবে, আবার অনেকগুলো হাইব্রিডোমাস প্রত্যেকটা থেকে একটা করে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। আর মনোক্লোনাল যেহেতু অ্যান্টিবডি একটা করে বলে যেটা অ্যান্টিবডি এক তৈরি করতেছে স্পেসিফিক এই টাইপ জন্য অফ, আমরা মনোক্লোনাল বলবো। হ্যাঁ হ্যাঁ কারণ আছে, এখন এটা আমি পরে পড়াচ্ছি। মনোক্লোনাল অ্যান্টিবডি এক ধরনের অ্যান্টিবডি, এটা স্পেসিফিক অ্যান্টিবডি, এটা একটা অ্যান্টিজেনের এক একটা স্পেসিফিক সাইডে বাইন্ড আপ হবে, বুঝছো? একটা অ্যান্টিজেনের অনেকগুলা ইপিটোপ আছে না, এই মনোক্লোনাল অ্যান্টিবডি প্রত্যেকটা ইপিটোপের সাথে বাইন্ড হবে না, হ্যাঁ? তার ডিজায়ার যে ইপিটোপটা, এর স্পেসিফিক ইপিটোপ তার সাথে বাইন্ড আপ হবে, এখানেই সমস্যা পলিক্লোনাল অ্যান্টিবডির সাথে। পলিক্লোনাল অ্যান্টিবডির ক্ষেত্রে কি হবে, একটা অ্যান্টিজেনে তো অনেকগুলা ইপিটোপ আছে, পলিক্লোনাল অ্যান্টিবডি সবগুলা ইপিটোপের সাথেই বাইন্ড আপ হতে পারে, কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সবগুলা ইপিটোপের সাথে বাইন্ড আপ হবে না। কি বলছি, এটা স্পেসিফিক, হ্যাঁ এটা একটা স্পেসিফিক অ্যান্টিবডি
এটা মনে করে এক একটা ক্যান্সারাস সেলের সাথেই বাইন্ড আপ হবে, ঠিক আছে? বুঝতে পারছো রিয়াজুল? জি ম্যাম, বুঝতে পেরেছি। এটা কি এটা হচ্ছে হাইলি স্পেসিফিক রিকগনিশন অফ অনলি ওয়ান ইপিটোপস অফ অ্যান অ্যান্টিজেন। হাইলি স্পেসিফিক রিকগনিশন অফ অনলি ওয়ান ইপিটোপস অফ অ্যান অ্যান্টিজেন। এখন আমরা দেখি পলিক্লোনাল অ্যান্টিবডি যদি বলি তাহলে তোমাদের কাছে সহজ হবে। দেখো পলিক্লোনাল অ্যান্টিবডি বলি। मैम सिलेक्टिव मीडिया की हैट হ্যাঁ হ্যাঁ सिलेक्टिव मीडिया হ্যাঁ হ্যাঁ বলো। हैट मीडिया ছাড়া অন্য কোনো সিলেক্টিভ মিডিয়া হবে না? এর সিলেক্টিভ মিডিয়া আমি অত ভালো মতো জানি না, কোথাও লেখা না, বইও আমি দেখলাম না কি লেখা আছে। এটা আসলে হিউম্যানরা এটা বেশি নিয়ে ইয়ে করে, তো ওই ছবিটা আসতেছে। আচ্ছা আচ্ছা, জানলে আমাকে একটু জানাও, আমি একটু চেষ্টা করলাম, খুঁজতে পারছি না। আসো, এটা ছবি কি দেখতে পাচ্ছো? ছবিটা কি দেখা যাচ্ছে? ম্যাডাম বোঝা না? ছবিটা দেখা যাচ্ছে, মানে লেখাগুলো বোঝা যাচ্ছে না। লেখা দেখার দরকার নাই, আমার কথা শোনো। এটা ছবি না লেখা না দেখলেও হবে, আমার মুখের কথা শোনো। ম্যাডাম বলেন, একটা রেবিট দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই তো বলতেছি, র্যাবিট বুঝতে পারছো না? ঠিক আছে, এখন বলি মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে কি লাগতেছে? মাউস লাগতেছে। মাউসের স্প্লিন সেলটাকে কালেক্ট করতে হচ্ছে স্পেসিফিক অ্যান্টিজেন দিয়ে। কিন্তু একটা পলিক্লোনাল অ্যান্টিবডি, আমরা সচরাচর ল্যাবে যে অ্যান্টিবডি গুলা ইউজ করি ডিজিজ আইডেন্টিফিকেশন করার জন্য, সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। যেমন সালমোনেলা হোক, ইকোলাই হোক, বা হচ্ছে টাইফয়েড হোক, যেটা হোক, যে সমস্ত ইউজ করি ওগুলো সব হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। আর মনোক্লোনাল অ্যান্টিবডিটা অনেক বেশি স্পেসিফিক, ওটা ক্যান্সারাস সেলটাকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এখন মনোক্লোনাল সেল তৈরি করতে মাউস লাগে, কিন্তু পলিক্লোনাল সেল গুলা মাউস, র্যাবিট, শিপ, গোট, ক্যামেল, তারপর হচ্ছে হর্স, এই সব সমস্ত এনিমেল থেকেই পলিক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা যায়। এটাই হলো একটা পার্থক্য আমি বলতে চাইছি। তাহলে কি গোট হতে পারে, শিপ হতে পারে, র্যাবিট হতে পারে, হর্স হতে পারে, ক্যামেল হতে পারে, ডগ হতে পারে। স্ক্রিনে কে দাগ দিচ্ছে? তোমাদেরকে এই হচ্ছে দাগ দেওয়ার অপশন আছে? জি ম্যাম, আছে, অনেকেই করতে পারে। অনেক না বুঝে করতেছে ম্যাডাম, বুঝতে পারে নাই। এগুলো করে, কালকেও করছিল। আসলে হচ্ছে আমি জানি ওই যে হোয়াইট বোর্ড আছে সেগুলো আছে, আমি তো ওটা করি না, এগুলো তোমরা করতেছো তাই না? জি ম্যাম। জি ম্যাডাম, এখানে ম্যাডাম এডিট একটা অপশন আছে ওই লেফট সাইডে, ওইখান থেকে ম্যাডাম। কিন্তু আমার তো দরকার হচ্ছে না করার, তো তোমাদেরও তো দরকার নেই আমার পেন্সিল মনে হয়। মার্কের মতো যেটা আছে ওইটা, পেন্সিল মার্কের মতো দেখা যাচ্ছে। আমি জানি পেন্সিল মার্ক, ওটা আবার ইরেজার দিয়ে মুছতে হয়, কিন্তু দরকার কি? আর তোমাদেরই বা দাগানোর কি দরকার, তাই না? সহজ হলে ম্যাডাম, ম্যাডাম ইজি হইলে সবাই এরকমই করবে। শক্তের ভক্ত নরম জম জানো না। আচ্ছা ওকে, করো। কি হয়েছে? একটা র্যাবিট, হ্যাঁ, একটা র্যাবিট কে কি করছি? ইনজেক্ট অ্যান্টিজেন ইনটু দ্য র্যাবিট। একটা র্যাবিট কে যদি একটা স্পেসিফিক অ্যান্টিজেন ইনজেক্ট করি তাহলে কি হবে? র্যাবিটের শরীরে সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অ্যান্টিবডি কিভাবে প্রোডাকশন হয় আমরা তো জানি না। যখন অ্যান্টিজেন ঢুকবে তখন কি হবে? বি সেল সারফেসের ইমিউনোগ্লোবুলিনস গুলোর সাথে অ্যান্টিজেনটা অ্যাটাচমেন্ট হবে। অ্যাটাচমেন্ট হয়ে কি হবে বলো তো? ফ্রাগমেন্টেড হবে, সারফেসে যাবে, টি সেলের সাথে মিক্সড আপ হয়ে বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করবে মেমোরি সেল, প্লাজমা সেলের মাধ্যমে। এগুলো আমরা আগে পড়ছি না? যখন একটা শরীরে অ্যান্টিজেন ঢুকবে কি কি হবে? তাই বলছে কি, একটা র্যাবিটের শরীরে যখন অ্যান্টিজেন দেওয়া হলো, অ্যান্টিজেনটা কি করবে? বি সেলটাকে অ্যাক্টিভেটেড করবে। বি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে কি কি করবে? প্লাজমা সেল করবে, মেমোরি সেল করবে। এই মেমোরি সেলটা থেকে যাবে, প্লাজমা সেলটা কি করবে? অ্যান্টিবডি প্রোডাকশন করবে। সেম অ্যান্টিজেন যখন যাবে তখন মেমোরি সেলগুলো প্লাজমা সেলে রূপান্তরিত হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করবে, ঠিক আছে? তার মানে বডিতে এইভাবে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। এখন আমরা এই র্যাবিটের থেকে যদি সেরাম কালেক্ট করি তাহলে কি পাবো বলো তো? বলো, আয়শা নাই? অ্যান্টিবডি পাবো ম্যাম। জি ম্যাম, অ্যান্টিবডি পাবো। হ্যাঁ, তাহলে এখন র্যাবিট থেকে যদি সেরাম কালেকশন করি তাহলে কি পাবো? অ্যান্টিবডি পাবো। এই যে অ্যান্টিবডি গুলো পাইলাম, এটা কোন অ্যান্টিবডি? ম্যাডাম এন্টি স্পেসিফিক যে অ্যান্টিজেন দিলাম সেটার।
হ্যাঁ, এটা হচ্ছে পলিক্লোন। একটা অ্যান্টিজেন দিলাম, মানে অ্যান্টিজেনের এগেইনস্টে কি হলো, পলিক্লোনাল অ্যান্টিবডি, অনেকগুলা ক্লোন পাইলাম, এটাকেই আমরা বলবো হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। এখানে কোনো মায়োলোমা সেল ছিল না, এখানে কোনো স্প্লিন সেলের দরকার নাই, এখানে হাইব্রিড সেল হাইব্রিডোমা সেলের দরকার নাই, এখানে জাস্ট ন্যাচারালি যেভাবে অ্যান্টিবডি প্রোডাকশন হয় সেভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করলো, আমরা সিরাম থেকে অ্যান্টিবডি কালেক্ট করলাম, এই অ্যান্টিবডি গুলোই হলো পলিক্লোনাল অ্যান্টিবডিজ। তাহলে মনোক্লোনাল আর পলিক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশনের প্রসিডিউরটা বুঝলাম না। মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে আমাদের কি কি লাগতেছে, মায়োলোমাল সেল লাগতেছে, হাইব্রিডোমা সেল, এগুলো থেকে তারপরে একটা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করতেছে। কিন্তু একটা পলিক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে সেরকম কোনো কিছুই লাগতেছে না, এটা একসাথে অনেকগুলো ক্লোন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতেছে। কারণ বি সেল তো অনেকগুলো একসাথে প্লাজমা সেল মেমোরি সেল তৈরি করে, কারণ তো কন্টিনিউয়াস প্রলিফারেশন আর ডিফারেন্সিয়েশন হইতেই থাকে, তাই না? এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি আর পলিক্লোনাল অ্যান্টিবডি আমরা বুঝতে পারলাম। পলিক্লোনাল অ্যান্টিবডি কি, ল্যাবরেটরিতে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। কোন দুষ্ট এগুলো করে রে? অনেক কিছু নিয়ম আছে বুঝছো, আমিও জানি, কিন্তু অত অ্যাপ্লাই করতে পারি না। যে আমি যদি কাউকে সিলেক্ট করে দিই, তারা ছাড়া এগুলো কেউ করতে পারবে না। যাই হোক, আমি ওগুলো কোনো কিছু দেখি না, তোমাদের মার্ক করার কি দরকার এখানে? কি বলছি, পলিক্লোনাল অ্যান্টিবডি দ্বারা কি করা হবে, পলিক্লোনাল অ্যান্টিবডি দ্বারা ডিজিজ ডায়াগনোসিস করা হয়। কিভাবে? ল্যাবরেটরি টেকনিক মেথড। ল্যাবরেটরিতে যদি আমরা কোনো ডিজিজ আইডেন্টিফাই করতে চাই, ডিটেকশন করতে চাই, অ্যান্টিজেন ডিটেকশন করতে চাই, তাহলে আমরা এই পলিক্লোনাল অ্যান্টিবডি দিয়েই করতে পারবো। সেটাও স্পেসিফিক হইতে হবে, কারণ অলওয়েজ স্পেসিফিক অ্যান্টিজেন বাইন্ড উইথ স্পেসিফিক অ্যান্টিবডি। যে কোনো ডিজিজের হচ্ছে অ্যান্টিজেন ডায়াগনোসিস করতে চাইলে আমাকে সেই ডিজিজের অ্যান্টিবডি নিয়ে ল্যাবে টেস্ট করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি একটু ইন জেনারেলি বলি, বেসিক ডিফারেন্স বিটুইন দ্য মনোক্লোনাল অ্যান্টিবডি এন্ড পলিক্লোনাল অ্যান্টিবডি, তাহলে কি দেখো, একটু দেখো। বলছে কি, মনোক্লোনাল অ্যান্টিবডি দেখতে মনে হচ্ছে না এটা একটা কঠিন জিনিস, কারণ মায়োলোমা সেল, ক্যান্সার সেল কি এত সহজে পাওয়া যাবে? এগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। কিন্তু পলিক্লোনাল অ্যান্টিবডি আমরা ইজিলি তৈরি করতে পারি। একটা ল্যাবে ধরো র্যাবিট নিয়ে আসছি, আমার সালমোনেলার জীবাণু আছে, এখন আমি এই সালমোনেলাকে যদি হচ্ছে একটা পোল্ট্রিতে খাওয়াই দিলাম বা তার ইনজেক্ট করে দিলাম, তাহলে তার শরীরে সহজেই অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে সালমোনেলার এগেইনস্টে। কিন্তু আমি যদি চাই মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে, অত সহজে পাবো না, এটা অনেক একটা চিপ প্রসেস, তাই বলছে এক্সপেন্সিভ টু প্রডিউস করতে, প্রোডাকশন করতে অনেক খরচ হয়। সিঙ্গেল অ্যান্টিবডি স্পেসিস, মানে এটা হচ্ছে প্রত্যেকটা একটা স্পেসিফিক সিঙ্গেল করে অ্যান্টিবডি প্রডিউস করে, উইল অনলি বাইন্ড সিঙ্গেল স্পেসিফিক সাইট। এক একটা অ্যান্টিজেনের একটা স্পেসিফিক ইপিটোপের সাথে বাইন্ড হয়। মে রিকগনাইজ এ পার্টিকুলার প্রোটিন ফ্রম মনোক্লোনাল, বলছে কি, মে রিকগনাইজ এ পার্টিকুলার প্রোটিন ফর্ম, একটা পার্টিকুলার প্রোটিন ফর্মটাকে রিকগনাইজ করে, চিহ্নিত করে, এক একটা করে আইডেন্টিফাই করেন, কারণ হচ্ছে একটা স্পেসিফিক অ্যান্টিবডি একটা স্পেসিফিক অ্যান্টিজেনের ইপিটোপে, একটা স্পেসিফিক ইপিটোপের সাথে বাইন্ড আপ হয়। এটা হচ্ছে স্পেসিফিক ইপিটোপের সাথে বাইন্ড আপ হয় হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। কিন্তু পলিক্লোনাল অ্যান্টিবডি কি হয় দেখো, এটা বলছে চিপ টু প্রডিউস, অনেক অল্প খরচে প্রোডাকশন করা যেতে পারে। মিক্সড পপুলেশন অফ অ্যান্টিবডিজ, মিক্সড পপুলেশন অফ অ্যান্টিবডি মানে কি, আমি একটা অ্যান্টিজেন শরীরে ঢুকাই দিলাম, বি সেলটা অনেকগুলো প্লাজমা সেল তৈরি করলো, অনেকগুলো হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করলো, এখানে কোনো স্পেসিফিক নাই, বুঝছো? বলছে মে বাইন্ড টু ডিফারেন্ট এরিয়াস অফ দ্য টার্গেট মলিকুল, একটা টার্গেট সেলের সাথে, টার্গেট অ্যান্টিজেনের সাথে হচ্ছে বিভিন্ন, বলছি সব এরিয়া, দেখো প্রত্যেকটা ইপিটোপের সাথেই বাইন্ড আপ হচ্ছে। এটা হচ্ছে কি, পলিক্লোনাল অ্যান্টিবডি প্রত্যেকটা ইপিটোপের সাথেই বাইন্ড আপ হয়, এর কোনো স্পেসিফিক সাইটের সাথে বাইন্ড আপ হয় না। তারপরে বলছে কি, টলারেন্ট অফ স্মল চান্স ইন প্রোটিন স্ট্রাকচার, টলারেন্টটা পরে পড়াবো আমি, হ্যাঁ, ইমিউনোলজিক্যাল টলারেন্ট, এটা তখন বুঝতে পারবা। তাহলে কি, মনোক্লোনাল অ্যান্টিবডিটা প্রোডাকশন করতে ব্যয়বহুল, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্টিবডি স্পেসিস, আর এটা হচ্ছে কি, মিক্সড অ্যান্টিবডি। এখন পলিক্লোনাল অ্যান্টিবডি দিয়ে, পলিক্লোনাল অ্যান্টিবডিজ কি বলছি, পলিক্লোনাল অ্যান্টিবডি আর আইডিয়াল রিএজেন্ট ইন ডায়াগনস্টিক আছে, ডায়াগনোসিসের জন্য একটা আইডিয়াল রিএজেন্ট হিসেবে কাজ করে। এখন তোমাদেরকে ডায়াগনস্টিক অ্যাসে গুলো পড়ানো হয় নাই, প্র্যাকটিক্যাল পড়লে তখনই বুঝতে পারবা যে কোন অ্যান্টিবডি, কোন অ্যান্টিজেন কিভাবে ল্যাবে ডায়াগনোসিস করতে ইউজ করা হয়। বলছে যেমন পলিক্লোনাল অ্যান্টিবডিজ আর আইডিয়াল রিএজেন্ট ইন ডায়াগনস্টিক অ্যাসে আর হিমাগ্লুটিনেশন রিঅ্যাকশন ডিউ টু দেয়ার অ্যাবিলিটি টু রিকগনাইজ ডিফারেন্ট ইপিটোপস। হিমাগ্লুটিনেশন নাম শুনছো?
হিমাগ্লুটিনেশন নাম শুনছো জি মনে ম্যাম, হয়। এইচআই জি ম্যাডাম, এইচআই ম্যাডাম হ্যাঁ, হিমাগ্লুটিনেশন, এইচআই মানে হিমাগ্লুটিনেশন না, এইচআই মানে এইচে হিমাগ্লুটিনেশন। এইচে দাঁড়াও, এইচআই মানে ইনহিবিশন। হিমাগ্লুটিনেশন ইনহিবিশন, মানে হিমাগ্লুটিনেশনটাকে বাধা প্রদান করে। আর হিম অ্যাগ্লুটিনেশন মানে অ্যাগ্লুটিনেশন অফ অ্যান্টিজেন উইথ আরবিসি, যখন আরবিসির সাথে অ্যান্টিজেন যুক্ত হয় তখন তাকে আমরা হিম অ্যাগ্লুটিনেশন বলি। তাই বলছে যে পলিক্লোনাল অ্যান্টিবডিজ হচ্ছে একটা রিএজেন্ট ডায়াগনস্টিক অ্যাসে and hemagglutinin reaction due to their ability to recognize different epitopes of a target molecules. যেমন হিমাগ্লুটিনেশন, ব্লাডের সাথে অ্যান্টিজেনের রিয়াকশন হইতে ব্লাডের সাথে যে অ্যান্টিজেন জয়েন্ট আপ হতে, এটা কি হচ্ছে ব্লাডের বিভিন্ন ব্লাড কি করতেছে একটা অ্যান্টিজেনের ইপিটোপের সাথে বাইন্ড আপ হচ্ছে। এইটা হচ্ছে কি বলছে যে হিমাগ্লুটিনেশন রিয়াকশন, এটা কার সাথে কে বাইন্ড আপ হবে এগুলো পলিক্লোনাল অ্যান্টিবডি দ্বারা সহজেই আইডেন্টিফাই করা যায়। আবার বলছে যে পলিক্লোনাল অ্যান্টিবডি ইজ ইউজ টু ডিটেক্ট আননোন অ্যান্টিবডি। ধরো যে কোনো আননোন অ্যান্টিবডি শরীরে আছে, তুমি এখন সেটাকে আইডেন্টিফাই করতে চাবা, এই জন্য তুমি একটা অ্যান্টিজেন ইউজ করবা। এই যে অ্যান্টিবডি দিয়ে তুমি যে অ্যান্টিজেন আইডেন্টিফাই করতে চাচ্ছ এগুলোই হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডিজ। তার মানে আমাদের সচরাচর ল্যাবে যে সমস্ত আমরা হচ্ছে অ্যান্টিবডি দিয়ে অ্যান্টিজেন ডিটেকশন করি সেটাই হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। আর মনোক্লোনাল অ্যান্টিবডি কোনটা? এটা হচ্ছে যেটা ক্যান্সারাস সেলকে আইডেন্টিফাই করার জন্য যে আমরা স্পেসিফিক অ্যান্টিবডি, একটা সিঙ্গেল অ্যান্টিবডি ইউজ করি, সেটাই হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। একটা ক্লোন, একটা অ্যান্টিজেন হচ্ছে মনোক্লোনাল, আর একদম অনেকগুলো হচ্ছে একসাথে যে অ্যান্টিবডি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে পলিক্লোনাল। ঠিক আছে? মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে সাধারণত ওই যে ক্যান্সার সেলগুলো বাইন্ড আপ হওয়ার অ্যাফিনিটি বেশি, নর্মাল সেলগুলো সাধারণত বাইন্ড আপ হয় না। হ্যাঁ, মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে যে বাইন্ড আপ হবে সেটা হচ্ছে ক্যান্সার সেলগুলোই হচ্ছে বাইন্ড আপ হয়। হ্যাঁ, কি জানি এটা বলতে চাইছিলাম সেটা মনে করতে পারতেছি না। ও, একটা বলতে চাইছিলাম যে কি বলে, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য মনোক্লোনাল অ্যান্টিবডি এন্ড পলিক্লোনাল অ্যান্টিবডি। যদি এক কথায় বলতে চাও যে মনোক্লোনাল অ্যান্টিবডি আর পলিক্লোনাল অ্যান্টিবডির মধ্যে পার্থক্য কি, এটা জিপিজিআর এই সমস্ত না বলে যদি এমনি একটু বলতে চাই তখন এভাবে বলতে পারি যে পলিক্লোনাল অ্যান্টিবডিজ আর মেড ইউজিং সেভারেল ডিফারেন্ট ইমিউনোসেলস, দে উইল হ্যাভ দ্য অ্যাফিনিটি ফর দ্য সেম অ্যান্টিজেন but different epitopes. মানে কি, polyclonal antibodies are made using several different immunocells, অনেকগুলো ইমিউনোসেলের সাথে হচ্ছে কি বলছে তৈরি করা হয় ইমিউনোসেল থেকে। দে উইল হ্যাভ দ্য অ্যাফিনিটি ফর সেম অ্যান্টিজেন বাট ডিফারেন্ট ইপিটপস। একটা অ্যান্টিজেনের অনেকগুলো ইপিটপের সাথে তারা বাইন্ড আপ হতে পারে, বাট মনোক্লোনাল অ্যান্টিবডি আর ইউজিং আইডেন্টিক্যাল ইমিউনোসেল, এরা একটা আইডেন্টিক্যাল ইমিউনোসেলের সাথে বাইন্ড আপ হয় আর এবং একটা স্পেসিফিক হচ্ছে ইপিটোপের সাথে যুক্ত হয়ে তারা হচ্ছে ফাংশনিং করে। তাই বলা হয়েছে যে মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে দে আর ইউজিং আইডেন্টিক্যাল ইমিউনোসেল দ্যাট আর অল ক্লোজ অফ এ স্পেসিফিক প্যারেন্ট সেল, মানে একটা স্পেসিফিক সেলের সাথেই বাইন্ড আপ হয় এবং তার সাথেই সে কাজ করে। কিন্তু পলিক্লোনাল হচ্ছে অ্যান্টিবডি অনেকগুলো হচ্ছে ইমিউনোসেলের সাথে মানে ফাংশনিং করে তারা একটা অ্যান্টিজেনের অনেকগুলো ইপিটোপের সাথে বাইন্ড আপ হয়। ঠিক আছে, এখন কি বলো, কি বলবা? এখানে আমি এটা পড়াইতে চাইছিলাম, মনে করতে পারছি না। হ্যাঁ বলো। আমাদেরকে যখন পড়াইছিল না খুব কম, খালি কিভাবে পড়ায় মনোক্লোনাল অ্যান্টিবডি, হাইব্রিড সেল, হাইব্রিডোমা সেল, বাস শেষ। আমি আজকে একটু পড়তে যাই বের করলাম এইসব। পলিক্লোনাল অ্যান্টিবডি সাধারণত পড়ায় না, বুঝছো? কিন্তু আমার মনে হইলো মনোক্লোনাল অ্যান্টিবডি এত পড়ায় তাহলে পলিক্লোনাল অ্যান্টিবডি একটু পড়াই, জাস্ট একটু পড়াইলাম। কিছু বুঝছো তোমরা? বলো। জি ম্যাম বুঝছি। জি ম্যাডাম, বুঝতে পারছি। বুঝছো না? হ্যাঁ, ভেরি জি ম্যাডাম বুঝতে পারছি। গুড, থ্যাংক ইউ। সহজ তো ম্যাম, পুরা সহজ। আচ্ছা বলো তো, ইমিউনোলজি ক্লাসটা কেমন লাগতেছে? আমাকে তো খুব ভালো লাগছে। জি ম্যাম, ভালো লাগতেছে। ম্যাম অনেক সুন্দর। সুন্দর বলতে তোটা কেমন হয়ে যায় না, মানে করে কি পাচ্ছো, বুঝতেছো নাকি বুঝতেছো না, নাকি কষ্ট হচ্ছে? জি ম্যাডাম, বুঝতে পারতেছি ম্যাডাম। জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম।
এর আগে তো 3টা টিচার ক্লাস নিছে, কিছুই বুঝতে পারিনি। আপনি একাই ক্লাস নিচ্ছেন, অনেক ভালো বুঝতে পারছি। না মানে ম্যাডামকে যদিও বা পাম তবুও আরাম এগুলো না। হ্যাঁ ম্যাডাম, সত্যি কথা ম্যাডাম, আপনি যদি না ম্যাম, ছাত্রদের সাথে ধারাবাহিক ভাবে আপনি নিচ্ছেন তো এই জন্য ভালো হচ্ছে। হ্যাঁ, কারণ ইমিউনোলজি আমি যদি আজকে ছেড়ে দিই আর তোমাকে আবার 5 দিন পর পড়ানো শুরু করি বুঝবা না। হ্যাঁ, আর আমি চেষ্টা করছি কি জানো, প্রত্যেকটা টার্মের সাথেই কিন্তু সবগুলো রিলেশন আছে। এখন আমি যদি একটার সাথে আরেকটা না বলি, যেমন ধরো আমি বিএসএল পড়াচ্ছি, বিএসএল পড়াতে যাই আমি এমএসসি মলিকুলের কথা বলছি, আবার বলতেছি এই কথা, তখন তোমরা হয়তো ভাবো যে হ্যাঁ ম্যাডাম এত কেন বলতেছে, কিন্তু ওইরকমই তো পড়া, আমি কি করব বলো তো। তাই আমার ছেলে বলে আম্মু তুমি এত বলো কেন, এত বলো কেন, সারাক্ষণ খালি বলতেই আছো বলতেই আছো। ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আনছি না বাবা, বলতে হবে এটাকে। কারণ দেখো একটার সাথে একটা লিঙ্কেজ, টি ডিপেন্ডেন্ট টি ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি না বলি তাহলে হয় না, আমি যদি না বলি MSc 1 MSc 2 হয় না, CD4 CD8, হেল্পার টি সেল সাইটোটক্সিক টি সেল, এগুলো একটার সাথে একটার এমন রিলেশন যার কারণে হচ্ছে বলতেই হয় আমাকে। হুম, যখন এমএসসি মলিকুল পড়াচ্ছি আর তোমাদের এত কথা কমেন্টস, আমি খুব হাসি লাগছে, রাগ হচ্ছে তোমরা। কারণ MSc 1 MSc 2 কোথায় থাকে না থাকে, কোনটা কার সাথে বাইন্ড হয়, এটা যদি না বলি বুঝবা না তো। তো যাই হোক, চেষ্টা করি আমি তোমাদেরকে বুঝানোর। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আর আমি আমার অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আমি চেষ্টা করতেছি রেগুলার তোমাদের ক্লাস নেওয়ার। আমার স্যার বলছে তুমি এত চিল্লাচ্ছ এত পড়াচ্ছো, ওদের তো অনেক ভালো হচ্ছে, আবার দেখবা অনেকেই হচ্ছে পরে কিছুই বলছে না বলবে তুমি তো অনেক চেষ্টা করে যাচ্ছ। আমি যে না, দুই একজনের রেসপন্স পাওয়া মানেই আমি পড়াইছি। এখন আমাকে যদি ধরো দুজন মেয়ে উত্তর দিল, দুজন ছেলে উত্তর দিল, তার মানেই তো আমি পড়াইছি, তাই না? একজনও যদি উত্তর দিতে না পায় তার মানে আমি ব্যর্থ হয়েছি। যেহেতু দুই একজন উত্তর দিতে পারতেছে বা 4 5 জন 10 জন উত্তর দিতে পারতেছে, তার মানে আমি পড়াইছি। এখন আর কি বাকি আছে আমাদের জানো? কালকে পড়াবো, কালকে তো শুক্রবার। জি বাবা। হ্যাঁ হাইপার সেনসিটিভিটি। হ্যাঁ, আমি এখন পড়াবো তোমাদেরকে হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি বাকি আছে, তারপরে আমার বাকি আছে হচ্ছে এই যে অটো ইমিউনো ডিজিজ বা টলারেন্সটা ম্যাম বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইপার সেন্সিটিভিটি ওর মধ্যেই চলে আসবে। অটো হাইপার সেন্সিটিভিটির মধ্যেই অটো ইমিউনো ডিসঅর্ডার আছে, আর আছে হচ্ছে আর কি হচ্ছে ইমিউনোলজিক্যাল টলারেন্স, আর ওই যে গ্রাফট রিজেকশন আর গ্রাফটিং, অর্গান গ্রাফটিং। এটা অনেক কঠিন জিনিস, জাস্ট একটু টাস্ক দিব, টাইপস গুলা ডেফিনেশন বা কি এই সমস্ত। হ্যাঁ, ওই অর্গান গ্রাফটিং বা রিজেকশন এটা খুব কঠিন জিনিস, আমার একটু বুঝতে কষ্ট হয়। আর হয়েছে কি, বই নোট পত্র কিছু নেই, একটা খালি বই আছে আমার এখানে, টর্টারার বই, আমি ওইটা ফলো করেই তোমাদেরকে পড়াই। তোমরা এই বইটা ফলো করতে পারো। হ্যাঁ, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এই বইটা আমার স্টুডেন্ট লাইফের সঙ্গী। এমন কোনো জিনিস নাই যে এই বইতে পাওয়া যায় না। ব্যাকটেরিওলজি বলো, ভাইরোলজি বলো, মাইকোলজি বলো, ইমিউনোলজি বলো, এটা আমার জান বই। এটা নিয়ে আমি সবকিছু করি। মাইক্রোবায়োলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটা আমার একদম কি বলবো, এটা আমার পুরো মাইক্রোবায়োলজি লাইফের সাথে জড়িত হয়ে গেছে। এটাই আছে, নোটপত্র কিছু কাছে নাই, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা টাতা কিছু নাই, আরো যেগুলো ফলো করে পড়ি সেগুলো নাই, এই জন্য একটু কষ্ট হয়ে গেছে। আর যে যেটা পড়ে অভ্যস্ত, তুমি যদি 2টা শীট পড়ে অভ্যস্ত হও, তোমাকে ওই শীটটাই ভালো লাগবে, বুঝছো? তো না, আরো বেশি ইনফরমেশন হয়তো দিতে পারি না, তাও চেষ্টা করি আমি কিন্তু নিয়ে দেওয়ার। আজকে এতটুকুই থাক। হ্যাঁ, ম্যাম, নেক্সট কবে ক্লাস নেবেন ম্যাডাম? তোমরা শনিবারে করলে শনিবারে নিব। আমি চাচ্ছি তোমাদের তাড়াতাড়ি শেষ করে, যদি আমাকে স্যার প্র্যাকটিক্যাল নিতে বলে আমি প্র্যাকটিক্যালে থিওরিটিক্যাল গুলো পড়াই ফেলবো, কারণ প্রত্যেকটা টেস্টেরই তো থিওরিটিক্যাল গুলো পড়তে হবে। সে জি ভাবছি ওগুলো পড়াই ফেলবো ওগুলো। হ্যাঁ বলো, কি প্রশ্ন করতেছিলা? ম্যাম প্র্যাকটিক্যাল আমাদের 5টা 4টার মতো হয়েছে সব গ্রুপে প্রায়। দূর, তোমরা তো থিওরিও বলছিলা সব হয়েছে, তাও তো দেখি পড়াতে দেখি কিছুই হয় নাই। তাহলে তো ম্যাম খাতা সিগনেচার হয়ে গেছে অলরেডি। ইমিউনোলজিতে না টাইটেলই আছে, টপিকসই আছে 7টা না 8টা, বুঝছো? প্র্যাকটিক্যাল খাতা কেমন লিখছিলা বলো তো? আমারই খাতা মনে হয় হচ্ছে অ্যাগ্লুটিনেশন প্রিসিপিটেশন লিখছো? জি ম্যাম, এগুলো ম্যাডাম। অ্যাগ্লুটিনেশন প্রিসিপিটেশন ছবিগুলো ড্র করছিলা, অ্যাক্টিভ প্যাসিভ এরকম, বা ছবিগুলো। জি ম্যাডাম, জি ম্যাডাম। আমি বুঝছোটা, আমি পড়াইছি যেভাবে আমারই খাতা। ঠিক আছে, সমস্যা নাই। তো যাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হয়নি আমাকে বলবা। কারণ হচ্ছে দেখা যায় যে পড়াতে গেলে আবার সমস্যা হয় যে এটা পড়ো নাই এটা পড়ো নাই।
থিওরিতে তো আর প্রবলেম নাই না। এখন মনে করে এতটুকু পড়লে একটা স্টুডেন্ট 70% মার্কস পাবে। হাইপার সেন্সিটিভিটি, অটো ইমিউন ডিজিজ, তারপরে টলারেন্স, অর্গান গ্রাফট, এই 4টা থেকে ধর খুব যে দুইটা একটা কোশ্চেন এরকম হয়, বা দুইটা হলো 2 সেটে 2টা কোশ্চেন থাকলো এরকম। আসল পড়ানো সব হয়ে গেছে। এর মধ্যে কার কোথায় কি সমস্যা আছে বের করবা, বের করে যে কদিন ক্লাস নিবো আমাকে জিজ্ঞেস করবা, ম্যাডাম এখানে সমস্যা ওখানে সমস্যা। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর হচ্ছে কালকে যে ভ্যাকসিন পড়েছিলাম না, ভ্যাকসিনের একটা পয়েন্ট ছিল যে ডোজ অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন, মানে ভ্যাকসিনের ডোজটা কেমন হওয়া উচিত। বলো তো ভ্যাকসিনের ডোজটা কেমন হওয়া উচিত? মানে ভ্যাকসিনের ডোজটা এমন হবে, ছোটদের জন্য বেশি দিব, বড়দের জন্য কম দিব, অ্যাডাল্টের ম্যাডাম জন্য অবশ্যই অ্যাডাপ্টেবল, মানে সহনীয় পর্যায়ে পুষ্টের, ওইটা দেখে আর কি ডোজটা। প্রত্যেকটা পার্সনের বডি ওয়েট অনুযায়ী হচ্ছে ডোজটা হবে। না। এখন তাহলে একটু একটু শোনো, অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের কখনো বয়সের উপর, ওয়েটের উপর ডিপেন্ড করে না। বয়সের উপর, শরীরের ওয়েটের উপর ডিপেন্ড করে কি মেডিসিন, ড্রাগ। হ্যাঁ, এইজের উপর ডিপেন্ড করে, সাইজের উপর না, কারণ হচ্ছে কি বয়সের উপর ডিপেন্ড করে। 10 কেজি ওজনের জন্য 1 গ্রাম বা 10 ml সেরকম, এটা না। অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন, এটা আমার পরে মনে পড়ছে। ইট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিকজ প্রোটেক্টিভ মেজার অফ ভ্যাকসিন ডিপেন্ড অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন। কারণ কি দেখো, দ্য ভ্যাকসিন মাস্ট বি প্রোভাইডেড ইন এ স্ট্যান্ডার্ড ডোজ, একটা স্ট্যান্ডার্ড ডোজে ভ্যাকসিন ইউজ করা হয়। হ্যাঁ, the dose should not be calculated depend on the age or size of the individual. একটা ইন্ডিভিজুয়ালের সাইজ বা এজ এর উপর ডোজটা ক্যালকুলেশন হচ্ছে করা হয় না। কেন? বিকজ the antigen presenting cell do not vary from size and age of the animal. বুঝছো? একটা এনিমেলের সাইজ বা এজের উপর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা ডিপেন্ড করে না। একটা মানুষের বা এনিমেলের শরীরে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে সেটা হচ্ছে কোনো এজ বা সাইজের উপর ডিপেন্ড করে না। কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা সবার শরীরে তো একই রকমই আছে, তাই না? সো দ্য স্ট্যান্ডার্ড শুড বি মেইনটেইন ফর এভরি এজ এন্ড সাইজ অফ দ্য কি এনিমেল। কি হলো? বলছে যে ধরো 10 কেজির জন্য একটা, আর হচ্ছে 15 কেজির জন্য একটা। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা এজ আর কি বলতে গেছি, বয়স, শুধু হচ্ছে এজ আর সাইজ, মানে ছোটদের জন্য একটা ডোজ, বড়দের জন্য একটা ডোজ। কিন্তু পাতলা মোটা এদের উপর ডিপেন্ড করে না। যেমন হচ্ছে বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভাইরাস, বিএসি আর ডিবি আর আরডিবি, হ্যাঁ, যত বাচ্চা আছে সবার জন্য একটা স্ট্যান্ডার্ড ডোজ, আর যত অ্যাডাল্ট আছে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ডোজ, কিন্তু ওয়েটের উপর ডিপেন্ড করবে না। হ্যাঁ, আবার হচ্ছে মনে করো হচ্ছে এই যে টিটেনাসের যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা হচ্ছে কি, ধরো সব 13 থেকে 45 বা 12 থেকে 45, 12 বছর বয়স আর থেকে 45 বছর বয়স, সবার ক্ষেত্রে একই ডোজ ইউজ করা হয়। ঠিক আছে? কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে অ্যান্টিজেন প্রেজেন্স, তার মানে এটা কোনো বডি ওয়েটের উপর ডিপেন্ড করে না ভ্যাকসিনটা, খালি কিসের উপর ডিপেন্ড করে, এজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এজ আছে, ছোটদের জন্য একটা, বড়দের জন্য একটা। কেউ মনে হয় বললা এটাই আমাকে, না? আর আমি কি বলছি? তার মানে ম্যাম বডি, এইজটা তো বললাম। হ্যাঁ আমি শুনতে ভুল করছি। তার মানে হচ্ছে কি, শুধু হচ্ছে বডি, কি সবগুলা বলছি। বডি হচ্ছে ওয়েটের উপরে কখনোই হচ্ছে ডিপেন্ড করবে না। ওষুধ কিন্তু বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। মনে করে একটা 9 বছর বয়সের বাচ্চা, আর একটা হচ্ছে 40, হচ্ছে যদি 9 বছরের বেবিটার ওয়েট হয়ে যায় যদি ধরো 35 to 40, তখন তাকে একটা অ্যাডাল্ট ডোজ দিতে হবে। কিন্তু ভ্যাকসিন হলে কি হতো যে না, ছোটদের জন্য একটা, বড়দের জন্য একটা। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা ওয়েটের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে আর এজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে কি সাইজ আর এজ, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ তাহলে কি অন দ্য বেসিস অফ সাইজ এন্ড এজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজ অর সাইজ। যেমন কি, একটু শোনো, একটা হাসির কথা শেয়ার করি। আমার বড় ছেলের বয়স হচ্ছে 9 বছর বয়স। এখন এজিথ্রোমাইসিন ওকে দিতে হবে। এজিথ্রোমাইসিনের অ্যাডাল্ট ডোজ কত? 40 হচ্ছে 500 mg, তাই না? তো আমার বাবুর বয়স তো কেবল 9 বছর, ওকে দিতে হবে 250 mg। কিন্তু এখন ও তো একটু অনেক লম্বা চওড়া, একটু বড় সড়ো হয়ে গেছে, এখন ও তো 250 দিয়ে হচ্ছে না। ডাক্তার 250 দিয়ে দিছে, পরে চিন্তা করতেছে 250 দিয়ে তো ওর হবে না।
তখন আমরা ক্যালকুলেশন করে বের করলাম ওকে 400 এমজি দিতে হবে। তখন ওকে এক অ্যাডাল্ট ট্যাবলেট নিয়ে আসে, ওটার থেকে একটু ভেঙে তারপরে খাওয়াইতে হলো। এই অবস্থা, ডাক্তারও আপনি বলছে। যে বললেন সাইজের উপর, তাহলে সাইজ আর বডি ওয়েট তো একই হয়ে যাচ্ছে না ম্যাম। মেডিসিনের কথা বলতেছি। জি ম্যাম, আপনি মেডিসিনের কথাই তো সেক্সের উপর ডিপেন্ড করতে পারে হ্যাঁ ম্যাম। ডোজটা কি কখনো সেক্সের উপর ডিপেন্ড করতে পারে, মানে মেল ফিমেল এরকম কোনো কি আছে? ভ্যাকসিন? জি ম্যাম। না না না, ভ্যাকসিন মেল ফিমেল না, জাস্ট এজ। হ্যাঁ, মানে ছোট বড়, এটা এজ বলছি, সাইজ। হ্যাঁ হ্যাঁ, ইয়াং অ্যাডাল্ট। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। আজকে আর পড়াবো না, হ্যাঁ? ঠিক আছে ma'am। আচ্ছা, শনিবারে কি তোমরা ক্লাস করবা? জি ম্যাম, আপনি করালে করান, আপনার যদি সুবিধা হয় তাহলে করবো ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানাবো, হ্যাঁ। আর তোমরা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে গেলে তো লিখে ফেলতে পারো। প্র্যাকটিক্যাল খাতার কোনো কপি দেয় নাই তোমাদেরকে? কোনো খাতা কি ফটোকপি করে ম্যাম দিছে? যেগুলা দিছিল সেগুলা তো হয়ে গেছে, খাতা দেয়নি ম্যাম। মানে ক্লাসে ক্লাসে ইয়ার দিছিল, শীট দিছিল 2-3টা করে, ওগুলা লিখে সাইন করে নিছি। ও, তাহলে খাতা থাকলে তুমি মধ্যে লিখে কি বলেন একটু আগে শুনি নাই ম্যাডাম। কি বলছো? ক্লাসের ব্যাপারে একটু আগে কি যেন বলেন ম্যাডাম, নেটওয়ার্কের জন্য শুনতে পারি নাই। ক্লাস শনিবারে করলে আমি শনিবারে নিব, হ্যাঁ। আমি চাচ্ছি শেষ করে ফেলতে ক্লাসটা শনিবারে। ফোন করে নেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, শনিবারে নিব। দেখবা, আমার ছোট বাবু আসছে, তোমাদেরকে দেখবে। কি ম্যাডাম দেখান। অন্যদিন দেখাবো। সবার তিথি ক্যামেরা দেখবে, তিথি কোথায়? জি ম্যাম, আমি দেখবো। আসতেছে, ওই তোমাদেরকে তো পাচ্ছি না। তোমাদের ভিডিও গুলো বন্ধ। জি ম্যাম। নেটওয়ার্কের প্রবলেম হতেছে। কাগো আসে বসে আছে তোমাদেরকে দেখার জন্য, দাঁড়াও। দেখতেছো আপু? ওই তোমাদের সবার ভিডিও তো বন্ধ। দেখো বউ, এই যে দেখো, তোমাকে দেখবে, কই তুমি কই? ম্যাম দেখা যাচ্ছে না তো। আমি তো ভিডিও বন্ধ করে রাখছি, দাঁড়াও দেখাচ্ছি। ক্লাসের সময় দৌড়াই আসে, দেখতে পার? দেখো, দাঁড়াও। ওরে, দেখি মামার কোথায় পাইছো? ওকে, ম্যাডাম আমার মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। কি খবর বাবু?